হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটু ভালো আছি, কারণ ফাইনালি আমি এই চ্যানেলটার জন্য স্পন্সরশিপ ম্যানেজ করতে পেরেছি। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এ পর্যন্ত আমরা ক্লাসরুম অফ এলিটের কিন্তু 8টা এপিসোড দেখেছি এবং প্রত্যেকটা পর্বে কিন্তু দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি, এবং এবারের পর্বটাও তার ব্যতিক্রম হবে না। তবে এবারের পর্বটা একটু অন্যরকম, মানে আগের পর্ব যে ডলাডলি বা ওয়াটারমেলন আমরা বেশি দেখেছি, এখানে অত ওয়াটারমেলন দেখানো হবে না, এখানে একটু সিরিয়াস পর্যায়ে চলে যাবে এই এপিসোড থেকে। তো বাড়তি কোনো কথা না বলে, যেহেতু আমরা একটা স্পন্সরশিপ পেয়েছি, সেই স্পন্সরশিপটা আমরা প্লে করে দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এর বেশি কিছু বলতে পারছি না, বুঝতেই পারছো, এমনি আমাকে কেউ আর স্পন্সরশিপ দেয় না, তো আমি প্লে করে দিই। তোমরা তো সব জানোই, কয়েক মাস ধরে আমি তোমাদেরকে শিখিয়েছি, তো আমি প্লে করে দিচ্ছি। গাইস, একটা বিষয় চিন্তা করো, তুমি যে ফোনে ভিডিও দেখছো সেই ফোনটা একটা ব্র্যান্ড নিউ আইফোন 15 এ বদলে গেল। কি শুনতে মজা লাগছে না? হ্যাঁ, তোমার অবশ্যই আইফোন 15 মিলতে পারে জাস্ট 1 রুপিতে। আবারও শোনো, আইফোন 15 জাস্ট 1 রুপিতে। তো কিভাবে জিতবে জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো এবার চলো আমি বলছি কিভাবে তুমি আইফোন 15 জিততে পারো 1 রুপিতে। তো ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেখান থেকে ডাউনলোড করবে মাই 11 সার্কেল অ্যাপ, আর সেখানে তোমাকে টিম বানাতে হবে 11 জানুয়ারিতে ইন্ডিয়া ভার্সেস যে আফগানিস্তান T20 ম্যাচ হবে সেটার জন্য। আর 11 সার্কেলের টিম বানানো কিন্তু খুবই সহজ, তোমাকে জাস্ট 2 টিম থেকে 11 জন প্লেয়ার সিলেক্ট করতে হবে, আর তারপর ওরা মাঠে কি খেলবে তার উপর তুমি পয়েন্ট পাবে, আর তুমি যত পয়েন্টস পাবে তার বিপরীতে তুমি তত প্রাইস পাবে। আর তুমি যদি আইফোনের গিভওয়ে কন্টেস্টে জয়েন করতে চাও তাহলে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 1 রুপি। আর হ্যাঁ, এখানে জাস্ট 11 জনকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচের জন্য ভ্যালিড হবে, আর স্রেফ আমরা যে লিঙ্ক দিয়েছি সেখান থেকে অ্যাক্টিভ হবে শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। তো মিস করো না। তো এই মেগা কন্টেস্টে জয়েন করো, আর টপ প্রাইজ যেত, এছাড়াও ব্র্যান্ড নিউ এসিভি কার জিততে পারো প্রত্যেক ম্যাচ বা টুর্নামেন্টে, এমনকি প্রতি টুর্নামেন্টে প্রতিদিন এসিভি কার মিলতে পারে। তো যাও ডাউনলোড করো যে লিঙ্কটা আমি দিয়েছি সেখান থেকে, এবং আমাদের কুপন কোডটা ইউজ করো যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা তোমাকে হেল্প করবে এক্সট্রা 20% রিয়েল ক্যাশ জিততে তোমার মাই 11 সার্কেল অ্যাকাউন্টে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো আজকের এপিসোডটার নাম হচ্ছে ম্যান ইজ কন্ডেমড টু বি ফ্রি। তো এই এপিসোড 9 এর শুরুতে আমাদের ক্লাস ডি স্টুডেন্টদেরকে দেখানো হয়, যেখানে একজন বলে আমার কাছে 4 জনের 2টা টেন্ট রয়েছে, মানে ওর কাছে 2টা তাঁবু রয়েছে, এক একটাই 4 জন করে থাকতে পারে, মোটামুটি 8 জন খাবার করতে পারবে। এর সাথে 2টো টর্চ রয়েছে, একটা ম্যাচের বক্স রয়েছে, আর মেয়েদের জন্য সানস্ক্রিন রয়েছে কিছু। তো এটা দেখে সবাই ভয় পেয়ে যায় যে এত কম জিনিস দিয়ে তারা 1 সপ্তাহ এই আইল্যান্ডে কিভাবে সার্ভাইভ করবে। এর পরের দৃশ্যে সেকশন সির সেই ভিলেন রুয়েনকে দেখানো হয়, এবং সেকশন এর যে লিডার টাইপের কাটসুরাগি টাকলু ওকে দেখানো হয়, এবং ওরা নিজেদের মধ্যে কোন একটা প্ল্যান করছে। এবং এক পর্যায়ে রুয়েন কাটসুরাগিকে বলে, দেখো আমি জানি তুমি স্কুল কাউন্সিলে অ্যাপ্লাই করেছিলে আর এর সাথে তুমি ফেলও করেছো, আর তুমি যদি আমার কথা মেনে নাও দেখো আমাদের দুজনেরই লাভ হবে, চলো আমরা প্ল্যান করে কিছু করি। তো ওরা দুজন এখানে কি প্ল্যান করেছে সেটা আমাদের বলা হয় না, তবে আমরা বুঝতে পারি ওরা দুটাই ভিলেন এবং এখানে ওরা কোনো কুটবুদ্ধি করবে। আর এর পরের দৃশ্যে আমাদের আবারও সেকশন ডি কে দেখানো হয়, আর তখন তারাও প্ল্যান করছিল যে কিভাবে সার্ভাইভ করা যায়, মানে 1 সপ্তাহ তারা কিভাবে টিকবে। আর তখনই ইয়াউজি বলে, মানে সুডোরা যে 3 বন্ধু তার একটা আর কি, তুমি কি জানো ম্যাডাম আমাদেরকে বলেছে যে সুইমিং এবং মজা করার জন্য আমরা সম্পূর্ণ ফ্রি, তো এত টেনশন বাদ দিয়ে চলো আমরা মজা করি। কিন্তু ইয়োশো তখন বলে ওর পরিচয়টা আমি কিভাবে দেই। এর আগে হরিকিতার সাথে গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতে আসলে একটা ছেলে, সেই ছেলেটা বলে দেখো আমরা যদি এখানে কোনো দুর্ব্যবহার করি আমাদের কিন্তু 300 পয়েন্ট কাটা নিয়ে যেতে পারে। তো এই কথায় আমরা জানতে পারি যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে 300 পয়েন্ট দিয়ে এই আইল্যান্ডে পাঠানো হয়েছে, এবং তারা এই 300 পয়েন্ট দিয়ে এখানে যা ইচ্ছে তাই করতে পারবে, মানে স্কুল কর্তৃপক্ষ থেকে যে কোনো কিছু তারা অর্ডার করে নিতে পারবে। কিন্তু এই 7 দিনের মধ্যে তারা যদি কোনো পয়েন্ট বাঁচাতে পারে সেটা তাদের ক্লাসে যোগ হয়ে যাবে। তো এটা শুনে টুডোর যে আরেকটা বন্ধু যেটার নাম হচ্ছে ইকে, ও বলে এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার, আমরা যদি সবাই 300-এর মধ্যে 300 পয়েন্টে সেভ করি তাহলে তো আমরা ব্যক্তিগতভাবে প্রায় 3000 পয়েন্ট অ্যাড করতে পারবো আমাদের ক্লাসে, বুঝতে পারছো অনেক বড় ব্যাপার। আর তখন ইউরোসার্জি বলে এত সহজ মনে করো না, আর তারপর সকল নিয়মাবলী বলতে থাকে। প্রথম শর্ত হচ্ছে তুমি যদি অসুস্থ হয়ে যাও বা কোনো আঘাত পাও তাহলে তোমার পয়েন্ট কাটা যাবে, এবং এটা পুরো তোমাদের গ্রুপে পুরো সেকশন ডিতে প্রভাব ফেলবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি যদি আইসল্যান্ডে কোনো নোংরামি করো, কোনো মেয়ের সাথে, বুঝতেই পারছো, সের জন্য পয়েন্ট কাটবে, মারামারি ঝগড়াঝাটি করলেও পয়েন্ট কাটবে। তবে এর সাথে তোমাদের বোনাস পয়েন্ট পাওয়ারও সুযোগ রয়েছে, কারণ এই আইসল্যান্ডের যে সুরক্ষিত জায়গা রয়েছে এগুলো যদি তুমি খুঁজতে পারো বোনাস পয়েন্ট পাবে, মানে একটা করে বোনাস পয়েন্ট দেওয়া হবে। আর এখানে সুরক্ষিত জায়গা বলতে বোঝানো হয়েছে, আমি কিভাবে বলি, ধরো মনে করো একটা দেশে ধরো বিভিন্ন নিদর্শন থাকে না, মানে ঘোরার মতো জায়গা, তো এই আইসল্যান্ডে ধরো একটা গুহা রয়েছে বা ভালো ভালো প্লেস রয়েছে যেখানে গেলে আর কি তোমার ভালো লাগবে, ওগুলোই হয়তো সুরক্ষিত জায়গা বোঝানো হয়েছে। তো তখনই হঠাৎ করে ক্যামেরার অ্যাঙ্গেল হরিকিতার দিকে শিফট হয়, আর ওকে আমরা দেখি আয়নকজির সাথে কথা বলছে। তো হরিকিতা বলতে থাকে আমরা যদি এই টেস্টে পাস হই এবং এর সাথে যদি পয়েন্ট সেভ করতে পারি তাহলে অন্য সেকশনের চেয়ে আমরা অনেক আগে চলে যাব। আর তখনই ওর হাতে যে ট্র্যাকার ঘড়িটা লাগানো হয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে সেটা দেখে তাকে বলে এই সমস্ত জিনিস খুবই রেস্ট্রিক্টেড। আর তখন আয়নাকজি বলে হ্যাঁ, কিন্তু আমরা যদি এই ঘড়ি খুলেও ফেলি আমাদের পয়েন্টও কাটতে পারে, আর এই ঘড়িতে জিপিএস রয়েছে এবং লুকানো সেন্সরও রয়েছে, কে জানে ক্যামেরাও থাকতে পারে। আর তখন ইউসো বলে ভাই এটা পরে আমি হাঁটতে যেতে পারবো না যদি ভিডিও করে বসে। আর আরেকজন বলে আচ্ছা যদি আমরা কোনো সমস্যা পড়ি তাহলে তো আমাদের এই পয়েন্টগুলো ব্যবহার করতেই
করতেই হবে, তাই না? তখন চশমা বলে, এই কথা যদি আরেকবার বলিস তোর মুখে ঘুষি মরে দেবো, এই সব পয়েন্ট আমাদের বাঁচাতে হবে, ক্লাসে অ্যাড করতে হবে। কিন্তু তখন এই মেয়েটি বলে, আমি না হয় সবকিছু ম্যানেজ করে নেবো, সবকিছু ম্যানেজ করলাম, কিন্তু আরো তো মেয়ে রয়েছে, ওরা হাগামতোর সময় কি করবে? আর আয়নাকজি তখন হাতে থাকে, আসলেই তো এটা তো একটা বিশাল প্রবলেম। আর স্কুল কর্তৃপক্ষ আমাদের ডিসপোজেবল টয়লেট দিয়ে রেখেছে, মানে পলিথিন টাইপের। এটা ছেলেদের জন্য ঠিক আছে, কিন্তু মেয়েরা এটা কিভাবে ইউজ করতে পারে? আর তখন আরেকজন বলে ওঠে, আচ্ছা আমরা এক কাজ করি, মেয়েদের জন্য অন্তত আমরা আমাদের পয়েন্ট থেকে একটা টয়লেট কিনি। তো এই কথা শুনে সকল মেয়েরা খুশি হয়ে যায়। কিন্তু তখন আবার ওই চশমা পড়া ছেলেটি বলে, তোমাদের মাথা কি খারাপ হয়ে গিয়েছে, পয়েন্ট নষ্ট করবে? তো তখন ওরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে লাগে এবং ঝগড়া শুরু হয়ে যায়। কেউ বলে টয়লেট কেনা লাগবে, কেউ বলে টয়লেট কেনা লাগবে না। আর তখন ওর পাশে দাঁড়িয়ে থাকা হরিকিতা বলে, আমরা যেটা ভেবেছিলাম তার চেয়ে এটা অনেক বেশি জটিল একটা পরীক্ষা। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ওরা সবাই জঙ্গলের ভেতরে ঢুকে গিয়েছে এবং ওরা সুরক্ষিত জায়গা বা মেইন পয়েন্ট গুলো খুঁজছিল। যে আগে খুঁজতে পারে বুঝতেই পারছো, সে পয়েন্ট পাবে, 1 পয়েন্ট করে পাবে। আর তখন আয়নাকজি হরিকিতাকে বলে, আচ্ছা তুমি কি এই টেস্টটা এনজয় করছো না? কিন্তু হরিকিতা বলে, আমি জানি না, তবে এই সমস্ত জিনিস কেন যেন আমার কাছে অনেক অদ্ভুত লাগছে, কারণ এখানে থাকা অনেক অস্বস্তি, আর আমি এভাবে থাকতে চাই না। আর দ্বিতীয় কথা হলো, এতগুলো গরু ছাগলের সাথে আমাকে এখানে থাকতে হবে। তো আমার কাছে যেটা মনে হয়, স্কুল কর্তৃপক্ষ একাডেমিক টেস্টের পাশাপাশি আরো অনেক জিনিসের পরীক্ষা নিচ্ছে আমাদের। আর তখনই আমরা জানতে পারি যে একে আর সুডো ওই সংরক্ষিত জায়গায় পয়েন্ট গুলো খুঁজতে গিয়েছে। আর তখন আয়নাকজি হরিকিতাকে বলে, আমার তো টেনশন হচ্ছে, তুমি ঠিক মতো থাকতে পারবে তো? হরিকিতা তখন বলে, তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করলে? তুমি এখন চিন্তা করো, ওই সুরক্ষিত জায়গা আমাদের আগে খুঁজতে হবে, কারণ সেকশন এ এবং সেকশন বি ওরা ওই সুরক্ষিত জায়গাগুলো খুঁজে পয়েন্ট বাড়ানোর চিন্তাটাই করছে। তো আমাদেরও ওই কাজটার উপরই ফোকাস দেওয়া উচিত, কে কিভাবে থাকবে সেটার উপর নয়। তখন আয়নাকজি বলে, হ্যাঁ সেকশন এতে যাওয়া আমাদের অনেক কঠিন, বাট আমাদের কষ্ট করতে হবে। আর হরিকিতা তখন বলে, দেখো এই স্কুলটা মনে হয় এই জন্য এত স্পেশাল যে আমরা এখান থেকে যখন শেষ করব, চাকরি খোঁজার জন্য আমাদের কষ্ট করতে হবে না, সহজেই চাকরি পেয়ে যাব। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা জঙ্গলে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে ইউসো বলে, তোমাদের কি মনে হয় এই 20 জনের জন্য একটা টয়লেটে ম্যানেজ হয়ে যাবে? আর এমনিতেও আমরা যদি একটা টয়লেট ব্যবহার করি তাহলে একটা প্রবলেম হবেই, দেখা যাবে কে টয়লেট নষ্ট করে রাখবে, কে পরিষ্কার করবে। আর তারপর ইউসো সবাইকে বলে, আমাদের সময় এসেছে, আমাদের একটা বেস খোঁজার, মানে আশ্রয়ের জায়গা খোঁজার, আশ্রয়ের জায়গা অনুসন্ধান করতে হবে, যেখানে আমরা সবাই মিলে থাকবো বা তাঁবু গাড়বো, এবং তারপর সেখান থেকে আমরা পয়েন্ট বাড়ানোর জন্য বা সুরক্ষিত জায়গার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাব। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে বেস হচ্ছে থাকার জায়গা, আর স্পট বা সুরক্ষিত জায়গাগুলো হচ্ছে এই দ্বীপের মধ্যে কি কি এমন স্পেশাল জায়গাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করা। তো যাই হোক, ইউসো যখন এই বেজের কথা বলে যে আমাদের প্রথমে একটা জায়গা দরকার যেখানে আমরা তাঁবু গাড়বো এবং আমরা বাড়ি বানাবো আর কি আপাতত, তারপর ওখান থেকে সব খুঁজবো। তো এই পক্ষে কে কে আছো হাত তোলো। তো এই কথায় সর্বপ্রথম কোন যে আগে হাত তোলে, আর তারপর বাকি বাচ্চারাও হাত উঁচু করে, আর আয়নাকজিও হাত উঁচু করে ফেলে। আর এটা দেখার পরে হরিকিতা বলে, তুমিও যাবে বেস খুঁজতে? তখন আয়নাকজি বলে, দেখো তুমি যদি এই দলের সাথে না থাকো তাহলে দেখা যেতে পারে তুমি স্ট্যান্ড আউট হয়ে যেতে পারো, কারণ আমাদের অ্যাজ এ টিমই কাজ করতে হবে। তো এরপর ইউসো করে কি, বেস খোঁজার জন্য গ্রুপটাকে 3টা ভাগে ভাগ করে দেয় এবং তারপর বেস খোঁজার জন্য সামনে এগিয়ে যায়। আর পরবর্তী দৃশ্যে আমাদের কোয়েনজিকে দেখানো হয়। কোয়েনজি মানে বুঝতেই পারছো যে দেখতে রুয়েনের মতো, কিন্তু চুলটা হচ্ছে সোনালী কালারের। তো কোয়েনজিদের টিমে ছিল হচ্ছে কোয়েনজি, সাকুরা আর হচ্ছে আয়নাকজি। তো ওকে দেখা যায় ডাইরেক্ট টারজানের মতো বললে ভুল হবে, বান্দরের মতো গাছে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা দেখে আয়নাকজি বলে, এই শালা তো অ্যাথলেটের চেয়ে কম নয়। তো আয়নাকজির পেছনে আবার সাকুরা ছিল। সাকুরার এমনিতে মনে করো ফিটনেস বড়, যার জন্য আর চলাচল করা মানে ওজনে চলতে পারে না, এমনি কঠিন। তার উপর কোয়েনজি এত দ্রুত যাচ্ছিল যে সাকুরার আরো প্রবলেম হচ্ছিল। তো আয়নাকজি তখন সাকুরাকে বলে, তুমি ঠিক আছো তো? সাকুরা বলে, হ্যাঁ ঠিক আছি, কিন্তু অনেক ফাস্ট যাচ্ছে, অনেক ফাস্ট। তো আয়নাকজি তখন কোয়েনজিকে স্লো হওয়ার জন্য বলে, কিন্তু কোয়েনজি তখন বলে, আরে চিন্তা করো না, তোমরা হারিয়ে যাবে না, আমি তোমাদের সাথেই থাকবো। কিন্তু কিছুক্ষণ পরেই কোয়েনজি গায়েব হয়ে যায়, মানে অনেক দূরে চলে যায়। আয়নাকজি আর খুঁজে পায় না ওকে। তবে তারপরও আয়নাকজি সামনের দিকে যেতে থাকে এবং একটা গুহা দেখতে পায়। আর গুহা দেখেই বুঝতে পারে যে এটাই হয়তো কোন একটা স্পট হবে, সংরক্ষিত জায়গা। আর সাকুরা বলে, হ্যাঁ এটা হতে পারে। আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ম্যাডাম সাইবা সেই বলতে থাকে যে এই আইল্যান্ডে অনেকগুলো স্পট রয়েছে, তোমরা যদি কোনো স্পট পয়েন্টকে খুঁজে বের করতে পারো, প্রত্যেকটা স্পট পয়েন্টের জন্য পয়েন্ট পাবে এবং ওইখানে তোমাদের একটা বিশেষ মেশিন লাগিয়ে আসতে হবে। আর তোমরা যে পয়েন্টে পাবে এই 7 দিনের মধ্যে এই পরীক্ষা চলাকালীন ওই পয়েন্ট কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না, ওই বোনাস পয়েন্ট ব্যবহার করা যাবে না। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে ওই পয়েন্টটা তোমাদের পুরো ক্লাসের সাথে যোগ হয়ে যাবে। আর তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যদি কোনো স্পট পাও, সেই স্পটটাকে যদি ক্লেম করতে চাও বা দাবি করতে চাও, তাহলে এটা শুধুমাত্র ক্লাস লিডারই করতে পারবে এবং তোমাদের ক্লাসের যে লিডার হবে তার হাতে একটা কার্ড দেওয়া হবে, আর সে ওটা ব্যবহার করে ওই স্পট যে তারা আবিষ্কার করেছে এটার ঘোষণা করতে পারবে। আর কোনো বৈধ কারণ ছাড়া তোমরা ক্লাস লিডার পরিবর্তন করতে পারবে না। আর এখানে আরেকটা মজার ব্যাপার বলি তোমাদেরকে, তোমাদের ক্লাস লিডারকে তোমরা তো গোপন রাখবেই, কিন্তু অন্য সেকশনের কে ক্লাস লিডার সেটা যদি তোমরা বের করতে পারো বা বলতে পারো, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 50 পয়েন্ট বোনাস পাবে। তবে সেই কথাটা আমাদের এখন বলবে না, এটা একেবারে 7 দিনের মাথায় শেষ দিন আমাদেরকে বলবে। তো এর মানে হচ্ছে ওরা যদি ক্লাস এ বি সি এর সবগুলো লিডার সম্পর্কে জানতে পারে, মোট ওরা 150 পয়েন্ট পাবে। তবে একটা শর্তও রয়েছে, যদি ওরা ভুল বলে তাদের ওদের পুরো ক্লাস থেকে 50 পয়েন্ট কাটা হবে। তো
এর মানে হচ্ছে খুব রিস্কি একটা ব্যাপার। তো এখন তোমাদের কাছে দুইটা অপশন রয়েছে, হয় অন্যদের লিডার খুঁজে নাও, নয়তো নিজেদের লিডারকে লুকিয়ে রাখো, কারণ সবাইও তোমাদের লিডারকে খুঁজে বের করার চেষ্টা করবে। এবং এর সাথে সাথে আমাদের বর্তমান দৃশ্যে আনা হয়, যেখানে আমরা দেখতে পাই সাকুরার আয়নাকো যে একসাথে রয়েছে। চিন্তা করো, সাকুরার সাথে তুমি রয়েছো এরকম ঘন জঙ্গলে, যাই কার না পেলাম। তো সাকুরা তখন স্পটের দিকে যখন যেতেই লাগে, তখনও আয়নাকো যে সাকুরাকে আটকে দেয়, আর আমাদের দেখানো হয় ওই গুয়ার মধ্যে থেকে সে টাকলু বের হয় আর কি, আই মিন সেকশন এর এই হেড ছেলেটি, এবং ওর হাতে আমরা কার্ড দেখতে পাই, তার মানে ওই হচ্ছে সেকশন এর ক্যাপ্টেন বা লিডার। তো তখন ওর পেছনে আরেকটা ছেলে বের হয় এবং সে ওই সেকশন এর ওই টাকলুকে বলে, এটা খুবই দারুণ একটা কথা যে আমরা তো তাড়াতাড়ি একটা স্পট খুঁজে বের করলাম। আর টাকলু তখন বলে, দেখো এই জায়গাটার উপর অনেক আগে থেকে আমার নজর ছিল। আর তারপর টাকলু বলে, তুমি সবসময় সাবধান থাকবে, কারণ যে কেউ আমাদের লুকিয়ে দেখতে পারে বা আমাদের কথা শুনতে পারে, আর যদি কেউ জানতে পারে আমি তোমাদের লিডার, তাহলে কিন্তু ওরা 50 পয়েন্ট পেয়ে যাবে। আর আমি যেহেতু লিডার, এটা আমার দায়িত্বও যে তোমাদেরকে সাবধানে রাখবো। তো ওরা যখন চলে যেতেই লাগছিল, হঠাৎ করে আয়নাকো যে সাকুরা যেখানে পালিয়েছে, টাকলু সেখানে আসতে লাগে। তো বুঝতেই পারছো টাকলুর সন্দেহ হয় ওখানে কেউ রয়েছে, কিন্তু টাকলু যখন সেখানে যায়, ওখানে গিয়েও কাউকেই পায় না। আর আমরা দেখতে পাই আয়নাকো যে একবারে সাকুরাকে মনে করো সেই লেভেলে লুকিয়ে নিয়েছে। আর এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ওই টাকলুরা চলে যাওয়ার পরে আয়নাকো আর সাকুরা সেই স্পটের কাছে গিয়েছে এবং ওখানে গিয়ে ওরা একটা ডিভাইস পায়, বুঝতে পারে যে ক্লাস এ এই জায়গাটা অলরেডি ক্লেম বা দখল করে গিয়েছে এবং এখানে একটা টাইমার চলছিল 8 ঘন্টার। তো এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, ধরো তুমি যদি কোনো স্পট আবিষ্কার করো বা কোনো লিডার যদি কোনো স্পট দখল করে, সেটা শুধুমাত্র 8 ঘন্টার জন্য হয়। আই মিন এই দ্বীপে তো স্পট গুলো লিমিটেড রয়েছে, তো এখানে এই গুহাটা যে ওরা ক্লেম করলো বা দখল করলো, এটা জাস্ট 8 ঘন্টার জন্য থাকবে। তো 8 ঘন্টা পরে যদি তুমি আবার এখানে আসো আরেক গ্রুপ, তারাও কিন্তু এখান থেকে 1 পয়েন্ট নিতে পারবে। তো সাকুরা তখন আয়নাকোজিকে বলে, আচ্ছা তার মানে ওই ছেলেটাই সেকশনের লিডার ছিল, তাই না? চলো এই রিপোর্টটা আমরা তাড়াতাড়ি ইউসুকে দিয়ে দিই। আর তখনই দৃশ্যের পরিবর্তন হয় আর ওরা ওদের ক্যাম্পে চলে আসছিল। তো হরিকিতা তখন বলে, কোনজি কি তোমাদের অনেক আগে চলে গিয়েছে? ও কই? আয়নাকোজি বলে, হ্যাঁ ওই হারামজাদা বান্দরের মতো গাছ দিয়ে অনেক আগে চলে গিয়েছে, ওর কাছে অনেক শক্তি রয়েছে, ওর পেছনে আমরা যেতেই পারিনি। আর ইউসু তখন বলে, একটা গুড নিউজ আছে, একে একটা স্পট খুঁজে পেয়েছে। আর এর পরের দৃশ্যেই দেখানো হয় একে খুবই এক্সাইটেড ওই স্পটটা দেখানোর জন্য। আর এই স্পটটা আমরা দেখি যে এখানে একটা নদী প্রবাহিত হচ্ছে এবং এখানে প্রচুর ফ্রেশ পানি রয়েছে, যেটা ওদের পানির ঘাটতি পূরণ করবে। তো ইউসু তখন বলে, এটা স্পট ঠিক আছে, আমরা তো 1 পয়েন্ট পেলামও, কিন্তু এর সাথে এখানে আমরা বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করতে পারি, নাকি শুধুমাত্র স্পট দখল করে ছেড়ে দেবো? একে তখন বলে, হ্যাঁ এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি। আর এক জায়গায় আমাদের থাকলে যে সুবিধা হবে, যেহেতু প্রত্যেকটা দখল প্রতি 8 ঘন্টার জন্য, তো আমরা যদি এখানে স্টে করি প্রতি 8 ঘন্টা পর পর আমরা এটা দখল করবো এবং আমাদের হুদাই থেকে থেকে আমরা পয়েন্ট পাবো। ইউসু তখন বলে, তোমার কথা তো ঠিক, কিন্তু আমাদের প্রতি 8 ঘন্টা পর পর তো এটা রিনিউ করতে হবে, কিন্তু অন্য ক্লাসের লোকরা যদি আমাদের রিনিউ করতে দেখে ফেলে, তাহলে তোরা বুঝে ফেলবে যে লিডারকে, কারণ লিডারই তো একমাত্র এটা রিনিউ করতে পারবে বা স্পট দখল করতে পারবে। আর তখন আরেকজন হাত উঁচু করে বলে, আরে এত চিন্তা নিচ্ছে কেন? আমাদের লিডার যখন এটা করবে, আমরা সবাই ওকে ঘিরে ধরবো যাতে কেউ দেখতে না পারে আমাদের লিডারকে। তো সবাই এই কথা একমত হয়। আর তখন ইউসি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের লিডার কি হবে সেটা বলো। আর তখনই সেখানে একটা মিটিং বসে আর ওরা বলে, আচ্ছা হয় ইউসুকে বানাও, নয়তো ইউসুর গার্লফ্রেন্ডকে বানাও। তোমরা তো বুঝতেই পারছো ইউসু আর ইউসুর গার্লফ্রেন্ডকে, ওই যে হরিকিতা যাকে পাত্তা দিল না এর আগে। কিন্তু কুশিতা তখন বলে, না আমরা এটা করতে পারি না, কারণ ওদের দুজনের মধ্যে থেকে কাউকে যদি আমরা বানাই, তাহলে বাকি সেকশনের পোলাপান সহজে বুঝে যাবে যে ওরাই এখানে আমাদের লিডিং করছে। আর তাছাড়া আমাদের আরো দায়িত্বশীল নেতা লাগবে। তো আমার কথা হলো হরিকিতাকে লিডার বানানো হোক। হরিকিতা তুমি কি রাজি? তো হরিকিতা তখন চুপ হয়ে থাকে, ভাবতে থাকে। কিন্তু সুরো তখন বলে, আচ্ছা তোমরা কেউ হতে না চাইলে আমি হতে চাই। তো সুরো যখন এই কথা বলে, তখন হরিকিতা বলে, আচ্ছা ঠিক আছে আমি হব, সমস্যা নেই। আর তারপর হরিকিতা করে কি, ওর কার্ড দিয়ে ওই জায়গাটা অকুপাইড বা দখল করে। তো এই জায়গাটা পেয়ে ওদের যে লাভটা হয় সেটা হচ্ছে ওদের গোসল করা, পানি খাওয়া এবং হাগার পর শৌচ করা সব সমস্যা দূর হয়ে গিয়েছে, কারণ পানি আছে। কিন্তু তখন কিছু বাচ্চার সন্দেহ হয় যে এত পরিষ্কার পানি তো ঠিক আছে, কিন্তু এই পানি কি পানের উপযোগ্য? তখন ইউসে বলে, দেখো আমাদের কাছে এখনো সময় রয়েছে, আমরা আরো ভালো সিদ্ধান্ত নিতে পারি, আমরা আরো বেসমেন্ট খুঁজতে পারি। কিন্তু তখনই পেছন থেকে আয়নাকোজি আসে এবং একে বলে, তোমার কি ক্যাম্পিং এর কোনো অভিজ্ঞতা রয়েছে? একে বলে, দেখো আমি যখন ছোট ছিলাম আমার পরিবারের সাথে রেগুলার ক্যাম্পিং এ যেতাম, আর সত্যি বলতে আমার কোনো সমস্যা নেই। আর এই পানি দেখে তুমি এমনি তো বুঝতে পারছো এটা পিওর এবং পরিষ্কার। তো একের কথায় সবাই করে কি এখানেই তাবু লাগাচ্ছিল। আর তখন ইয়োশো আয়নাকোজিকে বলে, চলো আমরা জ্বালানি খুঁজতে যাই যাতে আমরা ক্যাম্প ফায়ার চালাতে পারি। আর তখনই হরিকিতা আয়নাকোজিকে বলে, দেখো ক্লাসে কেন্দ্রে থাকার পরও ইয়োশো তোমার উপরে অনেক বেশি ভরসা করে, মানে আয়নাকোজিকে বলছে হেল্প করার জন্য। তো আয়নাকোজি তখন বলে, কেন তোমার উপর ভরসা করে না? তুমিও তো একটা লিডার, তুমিও সাহায্য করো, চলো লাকড়ি নিয়ে আসি। হরিকিতা বলে, না না আমি কোনো সাহায্য করতে পারবো না, আমার সাহায্য করার শখ নেই, কিন্তু যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা আসে তখন আমি বলবো কি করা লাগবে। তো এরপর সন্ধ্যার দৃশ্য দেখানো হয়, ওরা 3 জন লাকড়ি জোগাড় করে আর কাজ শেষ করতে করতে ইয়ামাহুকারিকে আয়নাকোজির কাছে আসে এবং বলে, ভাই কুশিতা তো আমার নাগালের বাইরে, ও তো মনে হয় না আমার প্রেমে পড়বে, আমার কি সাকুরাকে প্রপোজ করা উচিত? বল না ভাই বল না, আমি যদি ওর সাথে ভালো ব্যবহার করে ওর যদি যত্ন নেই, ওকে আমার ভালোবাসার প্রেমে পড়ে যাবে। এই কথা শোনার পর আয়নাকোজি বলে, ও আচ্ছা তোমার এরকম মনে হয়, ঠিক আছে চেষ্টা করে দেখো। তো তারপর ওই ছেলেটা করে কি সাকুরাকে বলে, আচ্ছা আমি কি তোমার লাঠিগুলো নিতে সাহায্য করবো? তোমার জন্য একটু কঠিন মনে হচ্ছে। সাকুরা বলে, না আমি ঠিক আছি। তো তখন সামনে যেতে
যেতে এই তিনজন ক্লাস সির একটা মেয়ে ইবুকে দেখতে পায়। তো ওকে দেখে মনে হচ্ছিল ওর সাথে খারাপ কিছু হয়েছে। তো এখানে খারাপ কিছু বলতে কি বোঝানো হয়েছে, মানে রেপ টেপ জবরদস্তি বা ওকে ফেলে গিয়েছে বা মেরেছে, এটা আমরা আসলে বুঝতে পারিনি, এখানে বোঝানো হয়নি ওইভাবে। তো সবাই করে ওর কাছে যায় এবং বলে তুমি কি ঠিক আছো, কিন্তু ও তখন বলে আমাকে একা ছেড়ে দাও। কিন্তু আয়নাকজি তখন বলে তোমার ক্লাসমেটরা তোমার সাথে এরকম করেছে, কিন্তু তারপর ওই মেয়েটি কথা ইগনোর করে। আর তারপর ইয়ামা হোজি ওই সুডোর সাগরে তো বলে তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, মানে ওর তো খালি মেয়ে হলেই হয়েছে। তো এই কথার উত্তরে ইবু বলে তুমি কি জানো না আমি ক্লাস সির স্টুডেন্ট, আমি হলাম তোমাদের শত্রু। তো এই কথার উত্তরে ওরা সবাই বলে দেখো এটা কোনো ব্যাপার না, তুমি যতক্ষণ ইচ্ছে আমাদের সাথে থাকতে পারো। তো ইবু তখন বলে তোমরা তো পাগল হতে পারো কিভাবে, তোমরা কিভাবে প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারো। তো যাই হোক এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখি ইবু ওদের সাথে ক্যাম্পে চলে এসেছে, মানে সেকশন সির ওই মেয়েটি, আর সাথে সাথে কুশিতা অনেক ফল নিয়ে এসেছে। আর সকল বাচ্চারা একের অনেক প্রশংসা করছে, কারণ এত সুন্দর ক্যাম্পিং করেছে, তাবু টাবু টানিয়েছে, আবার আগুনও ধরিয়েছে। তো একে এখানে খুব গর্ববোধ করে। আর তারপর একে বলে কোনো সমস্যা না, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে তারপর আমাদের 120 পয়েন্ট জমিয়ে রাখার একটা টার্গেট রাখতে হবে। তো এর মানে হচ্ছে একে এখানে ইনডাইরেক্টলি বলছে যে যদি ভালো মন্দ খাইতে চাও তাহলে 180 পয়েন্ট আমরা খরচ করি, কিন্তু ওর কথায় কেউ সায় দেয় না। আর এরপর আয়নাকজি যায় হচ্ছে ইবুর কাছে এবং বলে আচ্ছা তোমার ব্যাপারে আলোচনা হচ্ছে, কি হয়েছে তোমার। কিন্তু কুশিদা তখন ইবুর জন্য খাবার নিয়ে আসে। আর তখনই সেকশন ডির জন্য একটা হট নিউজ আসে, যেটা একটা দুঃসংবাদ বলতে পারো। কোয়েনজি ওই সোনালী চুলালা রুয়েনের মতো ওই ছেলেটি, যেটা আর কি বান্দরের মতো তোমার গাছে গাছে ঝুলে ঝুলে গেল, ওই হারামজাদা করেছে কি অসুখের বাহানা দিয়ে নৌকায় ফিরে গিয়েছে। মানে বুঝতে পারছো নৌকায় হচ্ছে বিলাসবহুল জায়গা রয়েছে, আর এখানে জঙ্গলের মধ্যে এত কষ্ট করে থাকবে কেন। তো এর জন্য পুরো সেকশনের 30 পয়েন্ট কাটা গিয়েছে এবং এর সাথে সাথে কোয়েনজি পুরো এই টেস্ট থেকেই বেরিয়ে গিয়েছে। তো এটা শুনে সবাই অনেক হতাশ হয়ে যায় যে আমরা তো কষ্ট করলাম পয়েন্টের জন্য, কিন্তু ওই শালা কাজটা করলো কি। তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তবে এখানে কোয়েনজি কেন এই কাজটা করলো, মানে এরকম বেমানি কেন করলো, এবং সেকশন সির ওই ইবু নামের মেয়েটিকে আসলেই কোনো সমস্যায় পড়েছে বা ওর সাথে আসলেই খারাপ কিছু হয়েছে কিনা, কিংবা ও এখানে কি গোয়েন্দাগিরি করতে এসেছে কিনা যে কে লিডার, এটা যদি বের করতে পারে, মানে এই সবকিছু আমরা জানতে পারবো পরবর্তী কোন একটা পর্বে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এন্ড গাইস ভুলে যেও না 11 সার্কেল অ্যাপটা ডাউনলোড করতে আমাদের ডিসক্রিপশন লিংক থেকে, এবং আইফোন 15 জিততে আর এক্সট্রা 20% ক্যাশ জিত, আর এছাড়াও এই সিভি কার জেতার সুযোগ তো রয়েছে। তো লিংক রয়েছে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে, সেখান থেকে তুমি মাই 11 সার্কেল অ্যাপটা ডাউনলোড করতে পারো।